হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের ক্লাস নাম্বার 3 নিয়ে। আজকে আমরা কি কি বিষয়গুলো শিখব চলো এক নজরে দেখে নেওয়া যাক। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ, অর্থাৎ কি কি উপাদান নিয়ে কি কি প্রধান উপাদানগুলো আছে বিশ্বগ্রামের ভিতরে। তো চলো দেরি না করে মূল ক্লাসে চলে যাওয়া যাক। প্রথম আজকে দেখব যে আজকে আমরা পাঠ শেষে কি কি জিনিসগুলো জানতে পারবো, যতটুকু আসলে জানা যায়। আমি চেষ্টা করব তিনটা বিষয় নিয়ে আলোচনা করার। ক্লাসটাকে আমি দীর্ঘায়িত করব না, কারণ তোমাদের একটা ধৈর্যের ব্যাপার আছে। দেখা গেল যে অনেক বড় ক্লাস পেলা, তোমরা বললা কি যে স্যার একটু ছোট করেন। আসলে অফলাইনে আমি এই জিনিসগুলো নিয়ে অভ্যস্ত। তো যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে জিনিসগুলো জানতে পারবা সেটা হচ্ছে যোগাযোগ মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার, কিভাবে আমরা যোগাযোগ মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আসলে কী ধরনের ভূমিকা পালন করছে, এছাড়া তথ্য প্রযুক্তির অন্যান্য ক্ষেত্র যেগুলো বিশ্বগ্রামের সাথে ধারণা সংশ্লিষ্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক। প্রথম বিষয়, যোগাযোগ আসলে কি। আকাশ, জলপথ, সড়ক ও সড়ক পরিবহনের তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন টাইম টেবিল তৈরি করা, আসন সংরক্ষণ করা, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিআরএস পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা ইত্যাদি। এটা একটা বিশাল বড় কিন্তু যোগাযোগ মাধ্যমে ভূমিকাগুলো পালন করতেছে। দেখো, কোন সময় গাড়ি আসবে, কোন সময় ট্রেন ছাড়বে, একটা টাইম টেবিল ম্যানেজমেন্ট করা। দেখা গেলো টাইম টেবিল থাকলো না, একটা সাথে একটা সংঘর্ষ লেগে গেলো ট্রেনের ক্ষেত্রে বিশেষ করে। এয়ারপোর্টে প্রচুর পরিমাণ জায়গা নেই যেখানে যে আসলে অনেকগুলো বিমানকে তুমি অ্যাট এ টাইম স্ট্যান্ড করতে পারবা। তো সেক্ষেত্রে আমাদের টাইম টেবিল ম্যানেজমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট। এরপর আসন সংরক্ষণ করা, যেমন বাসের একটা টিকিট নিয়ে তুমি দুজন অবশ্যই কোনো সময় মারামারি করবে না, তাহলে টিকিট অবশ্যই একজনের জন্য একটাই হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে আমাদের আসন সংরক্ষণটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করা হচ্ছে এখন। আর এরপরে জিপিআরএস গাড়ির গতিটা নিয়ন্ত্রণ করা। কিছুদিন আগে দেখলাম যে এনা বাসের উপর একটা বিজ্ঞপ্তি দিছে তারা, যে গাড়ির স্পিড কোনো সময় কিন্তু 60-এর উপরে যাবে না। কারণ তাদের যে বাসের যে স্পিড লিমিটটা, এটা অনেক সময় বেশি যদি স্পিড হয়ে যায় সেক্ষেত্রে এটা যাত্রীদের জন্য ক্ষতিকারক। তো এই কারণে একটা জিপিআরএসটা ব্যবহার করে গাড়ির যে গতি নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা আসলে দেখা বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি কিছু জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ইমেইলটা ব্যবহার করতেছি আমরা। ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেইল বলা হয়। এটি একটি উন্নত দ্রুত বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। এর জন্য প্রয়োজন কম্পিউটার বা স্মার্টফোন, মডেম, ইন্টারনেট সংযোগ এবং ইমেল অ্যাড্রেস। টেলিকনফারেন্সিং এর জন্য টেলিফোন সংযোগ, কম্পিউটার অডিও কার্ড, মাইক্রোফোন, তারপরে এমআইসি, যেমন এই যে আমি একটা ব্যবহার করছি দেখছো। তারপরে স্পিকার, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আসলে প্রয়োজন হয় এই যোগাযোগগুলো করার জন্য। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি, ইমেল তো জানলাম। এরপর আসো আমরা যাই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করা কিভাবে যায়। এর জন্য মাল্টিমিডিয়া, কম্পিউটার, ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড, মডেম, ইন্টারনেট সংযোগ দরকার হয়, যেমন স্কাইপ, ইমো। তারপরে তোমার আমরা তো আরও এখন অনেক কিছু তো চলে আসছে আর কি, জুম অ্যাপস যেটা ইউজ করি, এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে যোগাযোগ করে থাকি একজন আরেকজনের সাথে। রিজার্ভেশন সিস্টেম, ইন্টারনেটের সাহায্যে দূরবর্তী স্থানে থেকে আসন বুকিং করা, এটা একটা রিজার্ভেশন সিস্টেমের ভিতর পড়ছে। এই যোগাযোগ মাধ্যম মানে কয়েকটা জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের ভিতর পড়ে আর কি। ইমেল সিস্টেমটা অনেক জায়গায় আসে, যে ইমেল কীভাবে কাজ করে, ইমেলটা আসলে কাজ করার সিস্টেমটা একটু দেখে নিই আমরা। এদিকে যদি একটু তাকাই, এখানে দেখো যেখানে একটা মেইল ক্লায়েন্ট আছে, মেইল ক্লায়েন্ট থেকে এটা ইনক্রিপ্টেড সাইন্ড হয়ে, মানে এটা হচ্ছে একটা সিকিউরিটি ইনক্রিপশন, ডেটাটাকে ইনক্রিপশন করবে, সিক্রেটের সিকিউরিটি হয়ে সেটা ইমেল সার্ভারে চলে যায়, এবং ইনক্রিপ্টেড অবস্থায় সেটা সাইন্ড হয়ে মেইল ক্লায়েন্টে চলে যায়। এরপর ডিক্রিপ্ট এবং ভেরিফাইড হয়ে সেটা আসলে মেইল ক্লায়েন্টের কাছে হলে পৌঁছায় আর কি। আর আনঅথরাইজড ইমেলগুলো আনক্রিপ্টেড অবস্থায় থেকে যায় আর কি। তো এইটা হচ্ছে পাঠানোর নিয়ম। মেইল থেকে সেটা ইনক্রিপ্টেড ডেটা হয়ে চলে যায়, সাইন্ড হয়ে ইমেল সার্ভারে চলে যাচ্ছে, এবং ইমেল সার্ভার থেকে সেটা মেইল ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে, এবং সে রিসিভ করতেছে, এবং ডিক্রিপ্টও কিন্তু সে সেটা রিসিভ করতেছে। এটা কিন্তু ইমেল সার্ভার পর্যন্ত সেটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, অর্থাৎ যেটা গোপনীয়তা, সেটা গোপনীয়তা রক্ষা করে কিন্তু সেটা মেইল সার্ভার পর্যন্ত চলে যায়। আর যেগুলো আনঅথরাইজড, মানে কোনো জায়গায় ভুল করে তুমি মেইল পাঠিয়ে দিলে, সেটা আসলে ইনক্রিপ্টেড অবস্থায় সেটা আনঅথরাইজড হিসেবে কাউন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ইমেল সিস্টেম। আচ্ছা, এরপর টেলিকনফারেন্সিং আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি কীভাবে। এখানে দেখো একটা মাইক্রোফোন ইউজ করতেছে, সবাই সবার সাথে কথা বলছে, আর এখানে অনেকজন একসাথে এই কথাগুলো শুনছে। আশা করি টেলিকনফারেন্সিং নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই।
আচ্ছা, ভিডিও কনফারেন্সিংটা দেখো এখানে সবাই একসাথে একটা ভার্চুয়ালি কথা বলছে, ওই পাশে একটা তোমার গ্রুপ আলোচনা করতেছে, আবার এই পাশে তারা অফিস ম্যানেজমেন্টে যখন অনেক দূরবর্তীতে তাদের ম্যানেজমেন্টগুলো করা লাগে। তো এটা তৈরি করতে যে আমাদের একটা অবশ্যই ওয়েবক্যাম প্রয়োজন পড়ছে, এখানে একটা মাইক্রোফোন আছে যেটার সাথে সবাই কথা বলতে পারছে, একটা ডিসপ্লে প্রয়োজন হচ্ছে, একটা ক্যামেরার প্রয়োজন হচ্ছে, একটা ইন্টারনেট সংযোগ তো অবশ্যই লাগবে। তো এই যে যে ভার্চুয়ালি সংযোগটা এটা কিন্তু তোমার এই দ্বারাই করা হচ্ছে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিংটা অনেকগুলো ডিভাইসের সাহায্যে করা হচ্ছে। এটা যোগাযোগের একটা অন্যতম মাধ্যম। রিজার্ভেশন সিস্টেম, এখানে রিজার্ভ আমরা কিভাবে করি, রিজার্ভেশন সিস্টেমটাকে একটু যদি দেখি যে এখানে অফলাইন বুকিং থেকে আমরা শুরু করে এটা ইনহাউস বুকিং সফটওয়্যার এখানে ব্যবহার করে সেটা চলে যাচ্ছে একটা অনলাইন বুকিং সিস্টেমে। এখান থেকে হোটেল ওনারের কাছে তথ্যটা যাচ্ছে যে আমি এখানে বুক করতে যাচ্ছি, পেপাল সার্ভারের কাছে চলে যাচ্ছে যে আমি এখান থেকে টাকাটা পাঠাতে যাচ্ছি। মূলত এখান থেকে ডেটাটা চলে যাচ্ছে ইনহাউস বুকিং সফটওয়্যারের কাছে, এবং এখান থেকে অনলাইন বুকিং সিস্টেমের কাছে তোমার ডেটাটা ট্রান্সফার হচ্ছে। এখানে একটা ক্লাউডিং সিস্টেম, এই ক্লাউডের ভিতর অন্য সব যে সোর্সগুলো এগুলো কিন্তু আসলে সংযুক্ত থাকে। তো এইটা হচ্ছে সিস্টেম, এখান থেকে আবার তথ্যগুলো তোমার যে যেখানে প্রয়োজন সে জায়গায় কিন্তু এটা পাঠিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেমটা আসলে এভাবে কাজ করে। আচ্ছা, এরপরে ব্যবসা বাণিজ্য আসলে কীভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার হয় একটু দেখা যাক। কম্পিউটার, ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, এসএমএস, এমএমএস প্রভৃতি বিষয় এখন ব্যবসায়িক যোগাযোগের অন্যতম মাধ্যম। ক্রমাগতভাবে ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার বেড়েই চলেছে। সব জায়গায় কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার, আমি যে শার্টটা এটা মনে হয় অনলাইন থেকে কিনছিলাম। দেখা যাক এখানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তুমি যখন পেমেন্ট করবে অনলাইনে তখন কিন্তু তোমার নর্মালি তারা কিন্তু টাকা গ্রহণ করতেছে না, একটা ইলেকট্রনিক ফান্ড লাইক বিকাশ, তুমি যখন টাকা পাঠাও টাকাটা কিন্তু আমি দেখি না ভিতরে, বাট টাকাটা কিন্তু তুমি পাঠাই দিচ্ছ, একটা অ্যামাউন্ট কিন্তু তুমি পাঠাই দিচ্ছ, সে কিন্তু সে টাকাটার বিনিময়ে কিন্তু বা সে ভার্চুয়াল মানিটার বিনিময়ে কিন্তু সে টাকাটা কিন্তু গ্রহণ করতে পারছো। তো এটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তুমি টাকা সরাসরি হাতে না ইউজ করে জাস্ট একটা অ্যামাউন্ট পাঠাচ্ছ, যেটা আসলে অফিসিয়ালি কোনো ভ্যালু বলতে গেলে যে ওটা চলাচল হতেছে ভিতরে ইলেকট্রনিক মানি হিসেবে, এটা ফান্ড ট্রান্সফার। ই কমার্স আমরা সবসময় জানি যে আমাজন, বিক্রয়.com কয়দিন আগে ইভেলি ছিল, এগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য আসলে আমরা করছি। আচ্ছা, এরপরে চলো আমরা একটু দেখি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারটা কীভাবে হচ্ছে। ফার্স্টে স্টুডেন্ট সে তুমি পাঠাচ্ছ, এরপরে সেটা একটা পেমেন্ট পোর্টালে পাঠাচ্ছ, রেফারেন্স নাম্বার হিসেবে স্টুডেন্ট ব্যাংকে সেটা চলে যাচ্ছে। ধরো স্টুডেন্ট পেমেন্ট তুমি করতে যাচ্ছ, তখন এটা একটা এটা একটা পেমেন্ট পোর্টাল, এখান থেকে সে পোর্টালে যাচ্ছে। যেমন আমাদের অনেকগুলো পোর্টাল ইউজ করা হয়, আহ, অনেকগুলো পোর্টাল আছে বাংলাদেশে, ফস্টার পোর্টাল আছে, তারপরে আছে এসএসএল কমার্স পোর্টাল আছে, পোর্টালের কাছে টাকাটা যাবে, পোর্টালগুলো থেকে সে ব্যাংকের কাছে অ্যামাউন্টটা পৌঁছায় দেবে, ব্যাংকের কাছ থেকে সে ওয়েস্টার্ন ইউনিয়নের টাকাটা পাঠাবে ডিপোজিট করে, এবং সেটা সেই স্টুডেন্ট অ্যাকাউন্টে যে জমা হচ্ছে তোমার যে ফান্ডটা আসে, এভাবে আসলে ইলেকট্রনিক ফান্ডটা ট্রান্সফার করা হয়। আচ্ছা, এরপরে ই কমার্সের প্রকারভেদ, আসলে কয় ধরনের ই কমার্স আছে সেটা একটু আলোচনা করা যাক। ই কমার্স মূলত চার ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার, ব্যবসা থেকে ব্যবসা, বিজনেস টু বিজনেস, ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার, ভোক্তা থেকে ব্যবসা, কনজিউমার টু বিজনেস। ই কমার্সে চার ভাগে ভাগ করা হচ্ছে, ব্যবসা থেকে বি টু সি, বি টু বি, সি টু বি, সি টু সি। আচ্ছা, ই কমার্সটা কীভাবে কাজ করছে দেখো। ই কমার্সগুলোর আসলে কীভাবে কোন সিস্টেম ম্যানেজমেন্ট করে তারা এখানে। ই কমার্সের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে সবার ফার্স্টে আমরা কি করি, এখান থেকে ইউজার, সে একজন ইউজার, সে হচ্ছে শিপিং কার্টে তার প্রোডাক্টগুলো নিবে, প্রোডাক্টগুলো নেওয়ার পরে সে এটাকে কমপ্লিটলি একটা টাকা পেমেন্ট করবে, ভার্চুয়াল যে মানিটা আছে সেটা সে পেমেন্ট করতেছে এখানে পেপালের মাধ্যমে, সে অর্ডারটা কমপ্লিট করতেছে, অর্ডার কমপ্লিট করার পর তার অর্ডারটা মেইলে আসবে যে তুমি অর্ডারটা দিছো, যেমন তুমি দ্বারা যে প্রোডাক্ট কিনতে যাও একটা মেইল কিন্তু তোমার ফোনে আসে। তারপর সেটা চলে যাবে ওয়্যার হাউসে, যেখানে তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, বা তারা যে দোকানগুলো কন্ট্যাক্ট করে রাখছে তাদের কাছে সেই ওয়্যার হাউসে ইনফরমেশনটা যাবে এই প্রোডাক্ট লাগবে এই কাস্টমারের জন্য। তারপরে এখান থেকে সেটা চলে যাবে শিপিং ক্যারিয়ারের কাছে, শিপিং ক্যারিয়ার বলতে যে আমরা কুরিয়ার যে জিনিসটা আছে, সরি, কুরিয়ারের কাছে, কুরিয়ার সেটা পিক আপ করবে এবং তোমার কাছে কিন্তু সেই প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। তো এইভাবে কিন্তু একটা ই কমার্সটা পরিচালনা হচ্ছে, অর্থাৎ এই বিশ্বগ্রাম এর কারণে এইভাবে ব্যবসা পরিচালনাটা করা সম্ভব হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখি
ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আসলে কি ধরনের ভূমিকা রাখছে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ব্যবসায়িক ক্ষেত্রে তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুমি কিভাবে কাজে লাগাইতে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এখানে কার্যক্রমটা কিভাবে আসছে একটু দেখা যাক। কম্পিউটারাইজড অর্ডারিং সিস্টেম, কম্পিউটারের মাধ্যমে তুমি অর্ডার দিতে পারতেছো। অনলাইন পেমেন্ট সিস্টেম, অনলাইনে তুমি পেমেন্ট করতে পারতেছো। কম্পিউটারাইজ সেলস সিস্টেম, কম্পিউটারের মাধ্যমে সেলস বিক্রি করতে পারছো। কম্পিউটারাইজ ডেলিভারি সিস্টেম, ডেলিভারটাও তুমি কম্পিউটারের মাধ্যমে, বা ডেলিভারি কখন কার কাছে গেছে, কবে শিপমেন্ট, কবে তোমার পৌঁছে দিতে হবে, এই জিনিসগুলো সবই কিন্তু কম্পিউটারাইজ করা হচ্ছে। অনলাইন মার্কেটিং সিস্টেম, তুমি ফেসবুকে তোমার প্রোডাক্টের অ্যাড দিচ্ছ, আর একজন তুমি কিন্তু প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, ইউটিউবে তুমি প্রোডাক্টের অ্যাড দিচ্ছ, এটা হচ্ছে অনলাইন মার্কেটিং সিস্টেম। এবার অনলাইন কাস্টমার সার্ভিস, অবশ্যই তোমাকে অনলাইনভাবে কাস্টমার দিতে হবে। তুমি কিন্তু ওই যে যারা দেখবে যে অনলাইন চ্যাটিং করে তারা যদি লাভ তোমার প্রোডাক্ট আসতেছে না, ওখানে মেসেজ করার একটা অপশন আছে, তুমি কিন্তু ওখানে মেসেজ করতে পারো, বলতে পারো যে আমার প্রোডাক্টটা কবে পাবে। তো এর যে যে তারা যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটাকে বলা হচ্ছে অনলাইন কাস্টমার সার্ভিস। তো ব্যবসায়িক ক্ষেত্রে এইভাবে তথ্য প্রযুক্তিটা আসলে বিশাল বড় একটা ভূমিকা পালন করছে। আশা করি তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন নাই, খুব সহজে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে বুলেটিন বোর্ড কি? বুলেটিন বোর্ড ব্যবহার করে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ, সংরক্ষণ করার জন্য বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয়। বর্তমানে বিভিন্ন ওয়েব পেজের জন্য বরাদ্দ www হচ্ছে বুলেটিন বোর্ডের উদাহরণ। অর্থাৎ বুলেটিন বোর্ড ব্যবহার করে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। যেমন একটা www বিশাল বড় একটা ব্যাপার, কারণ সারা বিশ্বের যতগুলো ওয়েবসাইটগুলো আছে সবগুলো ওয়েবসাইট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আন্ডার থাকে। তো এই জিনিসটা বুঝতে পারছো আসলে বুলেটিন বোর্ডটা কি। যেমন এখানে দেখা গেলো অনেকগুলো একটা ওয়েবসাইট আছে, দেখে নাও এখান থেকে। এখানে বলছে আই মেক ডিফারেন্স দ্য ফাইট এগেনিস্ট পার্কিসন্স বাই এডুকেশন ইন আদার্স। হ্যাঁ, এই জিনিসটা দেখো, এখানে অনেকগুলো ওয়েবসাইট একসাথে যুক্ত থাকবে আর কি, রিলেটেড একটার সাথে একটা। কর্মসংস্থান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কর্মসংস্থান প্রশ্ন আসে কিভাবে জানো, যে প্রশ্ন বলে যে আহ, আহ, এই বিশ্বগ্রাম কিভাবে কর্মসংস্থানে ভূমিকা রাখছে। তুমি জানো যে কোটিপতি হওয়া যায় তুমি কিন্তু আউটসোর্সিং করে, ফ্রিল্যান্সিং করে। তো এবার আমরা সেই দেখি যে কর্মসংস্থানটা কিভাবে আসলে উপকার করছে। তথ্য প্রযুক্তির ক্রমবিকাশে বর্তমানে গোটা পৃথিবী একটি বিশ্বগ্রামে পরিণত হচ্ছে। এখন চাকরি আর স্থান বিশেষ বা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নেই। অনলাইনে কাজ পাওয়ার ওয়েবসাইটটা যেমন bdjobs.com, তারপরে আপওয়ার্ক, তারপর peoplepower.com। এরপর আমাদের আছে হচ্ছে তোমার peoplepower.com, তারপরে freelancer.com, এরপর আছে হচ্ছে upworks.com, নানান ধরনের ফ্রিল্যান্সার, অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে আসলে তুমি নির্দিষ্ট সময় কিন্তু কাজগুলো করতে পারো। আচ্ছা, কর্মসংস্থান কিভাবে করে? ফার্স্টে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা এইচআর রিভিউর কাছে চলে যায়, ম্যানেজার ইন্টারভিউ নেয় তোমার, তারপর জব অফার আসে, তুমি কোন ধরনের কাজগুলো করতে পারবা, তারপর তোমার ফার্স্ট ডে জব। এভাবে আসলে কর্মসংস্থানটা তৈরি করা হচ্ছে। কর্মসংস্থানের মেকানিজমটা এভাবে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমার ফার্স্টে করতে হবে, তারপর এইচআর সেটাকে রিভিউ করবে, ম্যানেজার ইন্টারভিউ নিবে, তারপর জব অফার করবে, তারপর তোমার ফার্স্ট ডে শুরু হবে। আচ্ছা, কর্মসংস্থানটা অনেকভাবে কর্মসংস্থান করা যায়, তোমরা একটু দেখে নাও। অডিয়েন্স, আমি এত আসলে ডিটেলস আলোচনা করতেছি না এখান থেকে, আহ, অনেক বড় আলোচনা, যতটুকু আসলে প্রয়োজন আমাদের। শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী ধরনের ভূমিকা পালন করে সেটা নিয়ে আলোচনা করা যাক। ক্লাসের শিক্ষক ছাত্রদের উপস্থিতি পর্যবেক্ষণ করবে, কর্মচারী কর্মকর্তারা কাজ বন্টন, ক্লাস রুটিন ও পরীক্ষা রুটিন তৈরি করা, নৈর্ব্যক্তিক উত্তরপত্র পরীক্ষা করা। আমরা জানি ওএমআর শিটের মাধ্যমে কিন্তু তথ্য প্রযুক্তি মানে তোমার করে, আহ, নৈর্ব্যক্তিকগুলো যাচাই করে। দূরশিক্ষণ পদ্ধতি ঘরে বসে লেখাপড়া করা যায়। প্রশ্নটা কিন্তু আসে যে দূরশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে তুমি কিভাবে ঘরে বসে পড়াশোনা করতে পারবা। ক্লাস প্রেজেন্টেশন ও ই লাইব্রেরির ব্যবহার ইত্যাদি। ক্লাস প্রেজেন্টেশনটা তুমি কীভাবে করবে, যেমন প্রজেক্টরে আমি ব্যক্তিগত ক্লাস নেই, ডিজিটাল বোর্ড করার ইচ্ছা আছে কিন্তু অনেক দাম। তো প্রেজেন্টেশন বা ই লাইব্রেরির ব্যবহারটা আসলে করা, এটা অনলাইনে যে লাইব্রেরিটা আছে সেটা ব্যবহার করে আসলে অনেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে একটু দেখা যাক যে তুমি ঘরে বসেও দেখো টিক্সাসের একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিতে তুমি কিন্তু বসে ক্লাস করতে পারো খুব সুন্দরভাবে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা কি রাখছে? চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, রোগ নির্ণয়, ওষুধের মান নিয়ন্ত্রণে, টেলিমেডিসিন, প্রযুক্তির সাহায্যে দূরবর্তী বিশেষজ্ঞ ডাক্তারের থেকে চিকিৎসা নেওয়া যায়। তুমি বাংলাদেশে আসো, তোমার অসুস্থ তুমি প্রচুর, বা তোমার আত্মীয় স্বজন খুবই অসুস্থ, তাহলে তুমি সেক্ষেত্রে ঘরে বসেই ইন্ডিয়ান কোনো ডাক্তার বা বিদেশের কোনো ডাক্তারকে তুমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, এবং তুমি কিন্তু ভিডিও কল বা ভিডিও সাহায্যে তোমার রিপোর্টগুলো বাংলাদেশ থেকে তাকে সাবমিট করলা, সেগুলো দেখে কিন্তু তোমাকে চিকিৎসা প্রদান করতে পারে। টমোগ্রাফি, কম্পিউটারের মাধ্যমে উন্নত ধরনের রোগ নির্ণয় যন্ত্র করে। টমোগ্রাফিটা এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে সাহায্যে
মেশিনের সাহায্যে তুমি কম্পিউটারের মাধ্যমে উন্নত ধরনের রোগ নিয়ন্ত্রণ বা করতে পারো। আচ্ছা, তো যাই হোক, ক্লাসটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে। আমি নেক্সট ক্লাসে, আচ্ছা ক্লাস বড় হোক না সমস্যা নেই, আমি এখান থেকে গবেষণাটা একটু দেখে নিই যত বড় হোক। গবেষণাগারের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কী ধরনের ভূমিকা পালন করছে? অণু পরমাণু গঠন প্রকৃতি, রাসায়নিক দ্রব্যের বিচার বিশ্লেষণে, জটিল গাণিতিক হিসাব নিকাশে, এরপর প্রাণী কোষের গঠন আকৃতি বিশ্লেষণে, সৌরজগৎ মৌলিক পদার্থের অবস্থান নির্ণয় করার জন্য। অণুপরমাণুর গঠন, আমরা জানি যে অণুপরমাণুর গঠন কিন্তু খুব ক্ষুদ্র হয়। এই ক্ষুদ্র গঠনটাকে আসলে মানুষের খোলা চোখে এটাকে, এর গঠনটা আসলে জানাটা খুব ইম্পসিবল, এটা সম্ভবই না, কোয়াইট ইম্পসিবল। রাসায়নিক দ্রব্য বিচার বিশ্লেষণ, তুমি রাসায়নিক দ্রব্য কী কী উপাদান, ক্ষুদ্র উপাদানগুলো আছে, এই উপাদানগুলো এমনি এমনি কোনো সময় জানতে পারবে না। এই ক্ষুদ্র উপাদানগুলো অবশ্যই তোমাকে বিচার করতে হবে। বিচার করতে গেলে অবশ্যই তোমার তথ্য প্রযুক্তির হেল্প লাগবে। প্রাণী কোষের গঠন বিশ্লেষণে জটিল হিসাব নিকাশও ব্যবহার করা হয়। প্রচুর বড় বড় হিসাব নিকাশ থাকে, ক্যালকুলেটর, কম্পিউটার, সফটওয়্যার, প্রোগ্রাম। যেমন আমরা বড় বড় হিসাব নিকাশগুলো এক্সেলে করি, তার মানে এটার জন্য তোমার অবশ্যই এটা ব্যবহার করতে হবে তথ্য প্রযুক্তি। এরপরে সৌরজগৎ ও মৌলিক পদার্থের অবস্থান নির্ণয় করো। সৌরজগতে আসলে কোন গ্রহ কার পাশে আছে, মৌলিক পদার্থ যেগুলো আছে সেগুলোর কোনটা কোন অবস্থানে আছে, সেই জিনিসগুলো নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিতেই হবে। সে তথ্য প্রযুক্তি ছাড়া তুমি এটা কোনো সময় বের করতে পারবে না। তো এইসব ক্ষেত্রে সে আসলে বিশাল বড় ভূমিকা পালন রাখছে আশা করি। তো যাই হোক, গবেষণা ক্ষেত্রে এভাবে ভূমিকা পালন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে থাক, আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। ক্লাসটা অনেক বড় না করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লাইক কমেন্টস করবে, এটা ভুলবে না কোনো সময়, কারণ তোমার এই লাইক কমেন্টসটাই আমাকে সাহায্য করবে বা আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার। আর সেই সাথে তুমি নিজে উপকার যদি পেয়ে থাকো, অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দাও, কারণ তোমার নিজের উপকারটা মনে রাখবা, যে সব সময় জিনিসটা মাথায় রাখবা যে তোমার নিজের উপকারটা অবশ্যই অন্যর উপকারের উপর নিহিত রয়েছে। তুমি যতটুকু তাকে মানুষকে ফিডব্যাক, মানুষকে তুমি উপকার করার চেষ্টা করো, তোমার উপকারটাও আরেকজনের কাছ থেকে আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।